দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে এখন প্রকাশ অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে যে ভোটের সংস্কার। রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া পরিবর্তনে দলগুলো একমত হলেও কোন প্রক্রিয়ায় সেটি হবে তা চূড়ান্ত হয়নি, এটি জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এক্ষেত্রে ইলেকট্রাল কলেজ ও গোপন ব্যালটের পক্ষে মত দিয়েছে জামায়াত ইসলামী, এবি পার্টি, গণসংহতি, গণ অধিকার পরিষদের মতো বেশিরভাগ দল। তবে বিএনপি সহ একাধিক দল উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত করার পক্ষে মত দিয়েছে। এদিকে দুপুরে ইসির সপ্তম সভা শেষে নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানিয়েছেন, নানা পরিবর্তন এনে নির্বাচনী আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে। নির্বাচনী প্রচারণায় বাদ যাচ্ছে পোস্টারের ব্যবহার, থাকবে বিলবোর্ড। বিধিমালা লঙ্ঘন করলে 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। সেই সঙ্গে আগামী সপ্তাহের মধ্যে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করা হবে। মোটামুটি এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন। স্টুডিওতে এ বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। রয়েছেন ব্যারিস্টার ফারজানা শারমিন, মিডিয়া সেল ও মানবাধিকার কমিটির সদস্য বিএনপি। রয়েছেন এস.এম. সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে একটু সোহরাব ভাই আপনার কাছে যেতে চাই। সেটি হচ্ছে যে শুরুতেই আমি যে বললাম যে আমাদের ভোটের সংস্কার নিয়ে আমরা কথা বলবো, তার আগে আজকে যেটা হলো জাতীয় ঐকমত্য কমিশনে রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবে, আগে যেভাবে হয়ে আসছে ঠিক সেভাবে হচ্ছে না, নানা রকম আইনকানুন সেখানে করা হচ্ছে। রাষ্ট্রপতি পরিবর্তনের প্রক্রিয়ার ব্যাপারে সবাই একমত, সব রাজনৈতিক দল একমত, কিন্তু কোন প্রক্রিয়ায় হবে সে বিষয়ে এখন একমত হননি। বিএনপি বলছে উচ্চকক্ষ নিম্নকক্ষ ভোটের মাধ্যমে সেটা হবে। অন্যদিকে অন্যান্য দল যারা আছেন, এনসিপি বা জামায়াত, যেগুলো আমি বললাম, তারা বলছে যে আপনার ইলেকট্রাল কলেজ ভোট অথবা গোপন ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। এখন এই জায়গায় এসে আলোচনা থমকে গেছে, যদিও ডক্টর আলী রিয়াজ আশাবাদী যে শিগগিরই তারা একমত পৌঁছাবে। এ বিষয়ে আপনি একটু ধন্যবাদ এবং আমার দুই সহ আলোচককে শুভেচ্ছা। লন্ডন বৈঠকের পর আচ্ছা, জাতীয় ঐকমত্যের কমিশনের বৈঠকে আমরা দেখলাম বেশ মান অভিমান, ওয়াকআউট, আচ্ছা, আবার ফিরে যাওয়া, আবার প্রধান উপদেষ্টার টেলিফোন, সবটা মিলে এক ধরনের বেশ রাজনীতিতে সরগরম ভাব। এটা কি সুবাতাস বলা যায়, যে সুবাতাস বইছে? বাতাস বইছে, সু কিনা সেটা অন্য কিছু। আচ্ছা, বাতাস বইছে, সু কিনা সেটা পরে, সেটা তো চূড়ান্ত পর্যায়ে যাবে। নির্বাচন কমিশন নড়ে চড়ে বসেছে। হ্যাঁ, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ যেটুকু অগ্রগতির কথা বলেছেন, এর আগেও আমরা দেখলাম যে 70 অনুচ্ছেদ এবং আরও একটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মোটামুটি ঐকমত্য হয়েছে। এটি কিন্তু অগ্রগতি, এটি ভালো পদক্ষেপ। মূল বিষয় কি? জনগণের ক্ষমতায়ন। জনগণ বাছাই করবে তার প্রতিনিধি এবং তার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। সেখানে এত তর্ক বিতর্ক খুব প্রয়োজন ছিল না। তারপরও হওয়া ভালো, গণতন্ত্রে তো মত দ্বিমত থাকবে, কিন্তু সেটি তর্কটা এমন পর্যায়ে না যায় যে পারস্পরিক সন্দেহ অবিশ্বাস বেড়ে যায়। সবচেয়ে ভালো হতো যদি লন্ডন বৈঠকের আগেই নির্বাচনের তারিখ সম্পর্কে একটা সমঝোতায় আসা যেত। তাহলে কিন্তু এই যে মানবাভিমান আমরা গত 2-3 দিনের দেখলাম, আবার গত বৈঠকে জামাত ইসলাম তো এই কারণে যায়নি, জামাত ইসলাম যায়নি। আবার জামাত ইসলাম যেদিন গেল সেদিন 3 জন বক্তব্য রেখেছে, অপ্রাসঙ্গিক বক্তব্য রেখেছে বলে অন্য দল অভিযোগ করেছে। অন্য দলের বক্তার বক্তব্য আপত্তি করায় তারা সাময়িক ওয়াকআউটও করেছে। অনেক ঘটনা, বেশ ঘটনাবহুল বৈঠক। জি, আমরা চাই বা দেশবাসী চায় যে একটা সুন্দর পরিণতি হোক, একটা সুন্দর উপসংহার টানতে পারুক, এবং টানতে হবে। নির্বাচন করতে হলে একটা জায়গায় তো আসতে হবে। মানে ওই দিনকে বৈষম্যের অভিযোগ করা হয়েছে, ওই দিন যে কথা বলার সুযোগ দেয়া নিয়ে যে বৈষম্য, পাল্টা অভিযোগ থাকবে। কিন্তু এক ধরনের এখানে অন্তর্বর্তী সরকারের অনেক কার্যক্রম, কথাবার্তায়ও এক ধরনের দুর্বলতা আছে বিভিন্ন জায়গায়। তারা কখনো কোনো পদক্ষেপ মনে হয় তারা এ দলের পক্ষে বা এ দলকে কাছে টানতে চাইছে, আবার কোনো কার্যক্রম দেখা যায় বি দলকে কাছে টানতে চাইছে। অন্তর্বর্তী সরকার উচিত কারো প্রতি তার রাগও থাকবে না, অনুরাগও থাকবে না, বিরাগও থাকবে না।
এটা থাকার সুযোগও তো তার নেই। জি, থাকার সুযোগ নেই। কিন্তু অনেক ঘটনায় কিন্তু এটি বিএনপি অভিযোগ করেছে, আবার এনসিপি এখন অনেক ব্যাপারেই আপত্তি জানিয়েছে। একটা পারস্পরিক আস্থার সম্পর্ক তৈরি করতে হবে, সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর, এবং রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে আস্থার সম্পর্কটা যদি না হয়, তাহলে আমরা যে নির্বাচন করতে চাচ্ছি, অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচন, ভোটাররা যেটাকে গ্রহণ করবে, এবং সেটি জাতি ধর্ম নির্বিশেষে। এখানে নারীর প্রশ্ন আছে, কারণ আমাদের সমাজে এখনও কিন্তু বিগত কোন নির্বাচনে দেখলাম 24 বা 18 নির্বাচনে আসলো যে চাঁদপুরের একটি উপজেলার একটি এলাকার নারীরা কখনোই ভোট দেয়নি। হ্যাঁ, জানি না বিষয়টা, আমি নিজেও জানি না কেন ভোট দেয়নি। মানে আপনি কি জেনেছেন কারণটা? সেখানকার পুরুষ যারা নিয়ন্ত্রণ করে, রাজনীতি, পুরুষ শাসিত ব্যাপার, এই কারণেই গ্রাম যারা নিয়ন্ত্রণ করে, গ্রামীণ সমাজ, তারা মনে করছে নারীর ভোট দেয়া কি বলে আইনসম্মত না বা ধর্মসম্মত নয়। এই ধরনের মানসিকতা কিন্তু আমাদের সমাজে এখনো আছে। জি, তা সুতরাং সবটা মিলে আমরা যে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হলো, একটা পরিবর্তনটা কতটা, মানসিকতার পরিবর্তন কত হলো। আমরা রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার চাই, আমরা সংসদীয় ব্যবস্থার সংস্কার চাই, এক কক্ষের জায়গায় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চাই, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি পরিবর্তন চাই। কিন্তু আমরা নিজেরা কতটা পরিবর্তন হয়েছি আমাদের ভাষাভঙ্গিতে? 5 আগস্টের আগে তো যারা ক্ষমতায় ছিল তারা বিরোধী পক্ষকে যে ভাষায় মানে গালমন্দ করতো, যে ভাষায়, এখনও কিন্তু কোনো নেতার মুখে আমরা এই ধরনের ভাষা, যে আকাঙ্ক্ষা, যে চেঞ্জ আসার কথা ছিল, মানসিকতার পরিবর্তন, ভাষার পরিবর্তন, চিন্তার পরিবর্তন, তাহলেই কিন্তু গণতন্ত্র টেকসই হবে, গণতন্ত্র আসবে। আমি একটু যেতে চাই ব্যারিস্টার ফারজানা শারমিন, আপনি একটু বলবেন যে রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবেন? উচ্চকক্ষ, নিম্নকক্ষ, ইলেকটোরাল কলেজ ভোট বা ব্যালট, যেটাই বলেন, গোপন বাক্স, কিভাবে হবে? মানে আমরা কিভাবে রাষ্ট্রপতি নির্বাচিত করব? এই নিয়ে তো একটা বিতর্ক শুরু হয়েছে এর মধ্যে। ধন্যবাদ আপনাকে এবং এখন টেলিভিশনের সকল দর্শক শ্রোতাকে এবং আমার সাথে সহ-আলোচকদেরকে। আমাদের দলের পক্ষ থেকে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে, এটা আসলে সবাই জানে বিষয়টা। সব কিছুর একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনস থাকে, তো সেই জায়গাটা থেকেই আমরা যে প্রস্তাবনাগুলো দিয়েছি, যে প্রথমত যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, আমরা এই জায়গাটাতে মোটামুটি সবাই একমত হয়েছে, সেটা যদি হয়, সেক্ষেত্রে যে পদ্ধতিটা এখন প্রচলিত আছে সেটাতে দ্বিকক্ষ মানে দ্বিতীয় কক্ষটাকে ইনক্লুড করে সেভাবে একটি গোপন ব্যালটের ভিত্তিতে নির্বাচনের কথাটা আমাদের প্রস্তাবনাতে আছে। সাথে আরও অনেক কিছু প্রস্তাবনা আছে, সারা দেশ থেকে ভোটার নিয়ে ইলেকট্রাল প্রসেসের কথা বলা হয়েছে, যেটা আসলে খুব বেশি সম্ভব বলে আমার কাছে মনে হয় না। কারণ এখন যদি আমরা ইউনিয়ন পর্যায়ের যে জেলা পরিষদ থেকে কথা বলা হয়েছে, সিটি কর্পোরেশন থেকে কথা বলা হয়েছে, 70,000 আমরা হিসাব করে দেখেছি, 70,000-এর বেশি। তার থেকে বড় কথা হচ্ছে যে এই প্রতিনিধি যারা ছিলেন তারা গত 15-16 বছরে প্রতিনিধিত্বে কিভাবে এসছেন, এটা একটা বড় কোয়েশ্চেন। কিন্তু তারা কিন্তু ইলেকট্রাল প্রসেসে আসেনি। সো আপনি কাদেরকে নিয়ে কাজগুলো করবেন? সো এই বিষয়গুলোকে মাথায় নিয়ে এটা খুব বেশি প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনস নেই, সেই জন্যই আমরা সেভাবে বলেছি। তারপরেও আলোচনা চলছে, আমরা চাই যে সবাই মিলে একটা ঐক্যমত্যে পৌঁছতে। সৌরভ ভাই কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলেছেন যে আলটিমেট গোলটা কি। সো আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে কোনো ইন্টারিম সিস্টেম, ইন্টারিম গভর্নমেন্টটা কোনো কান্ট্রিতে বা কোনো স্টেটে কেন আসে, একটি প্রেক্ষাপটে আসে। কখনো আপনার এমন হয়েছে যে যেমন গ্রিসে, যে এর পূর্ববর্তী সরকারের নির্বাচনে কেউ সংখ্যাগরিষ্ঠতা পায়নি, সে কারণে এসছে। তারপরে বেলজিয়ামে অথবা থাইল্যান্ডে বলেন, নেপালে বলেন, বিভিন্ন কান্ট্রিতে কেন একটা অস্থির সিচুয়েশনের প্রেক্ষাপটে আসে, গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আসে, অর্থনৈতিক যে মন্দা থাকে সেটা এক্সট্রিম পর্যায়ে চলে গেলে বিভিন্ন আনরেস্ট কন্ডিশনে কিন্তু একটি ইন্টারিম গভর্নমেন্ট আসে। সো ইন্টারিম গভর্নমেন্টের স্পেসিফিক কিছু কাজ থাকে। সো বেশ কিছু হিস্ট্রি পর্যালোচনা করে দেখা গেছে যখন কোনো ইন্টারিম গভর্নমেন্ট আসে বিভিন্ন কান্ট্রিতে, সেখানে তারা কয়েকটা সংস্কারে বেসিক্যালি হাত দেয়। প্রথম তার নির্বাচন কমিশনে, যেন পরবর্তী নির্বাচনটা ভালো হয়।
দ্বিতীয়টা তার হচ্ছে অর্থনৈতিক যে সংস্কারটা, কারণ অর্থনৈতিক মন্দার কারণে বা পলিটিক্যাল আনস্টেবিলিটির কারণে যে সিচুয়েশন তৈরি হয় সেগুলোকে ওভারকাম করার জন্য থার্ড হাত দেয় হচ্ছে সংবিধান সংস্কারের ক্ষেত্রে। এটা আমি বিভিন্ন কান্ট্রির হিস্ট্রি পর্যালোচনা করে বলছি। তো সেই জায়গাগুলো থেকে দেখা গেছে যে ম্যাক্সিমাম কান্ট্রিগুলো সবার আগে নির্বাচন কমিশনকে ঠিক করে, তারপরে গিয়ে ঠিক করে হচ্ছে অর্থনৈতিক অবস্থা, তারপরে সংবিধানের বিভিন্ন জায়গাগুলোতে হাত দিয়ে যেগুলো একটা ডেমোক্রেটিক প্রসেসকে সিস্টেমকে স্টাবলিশ করার জন্য যেইগুলোর প্রয়োজন সেগুলোতে হাত দেয়। তো আমাদের প্রস্তাবনাগুলো থাকে আমরা সেভাবেই করতে চাই যেটা আসলে এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন। যেমন যখন একটি ইন্টারিম গভর্নমেন্ট থাকে তখন কিন্তু পুরো কান্ট্রিতে আনরেস্ট থাকে, এটা শুধু বাংলাদেশে না, যেখানে যেখানে ছিল সেখানে হয়েছে। আপনি কি মনে করছেন যে মানে এই আমাদের যে অন্তর্বর্তী সরকার, আপনি বিভিন্ন দেশের এক্সাম্পল দিয়েছেন, তাহলে এই সরকার কি অনেক বেশি সংস্কার নিয়ে অনেক বেশি কাজ করছে? মানে সংস্কার যতটুকু তার দরকার ছিল তার থেকে বেশি ক্রাইটেরিয়া বেশি দিকে যাচ্ছে? আমরা সেটাই বলছি যে এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু অলরেডি 3টা ইন্টারিম গভর্নমেন্টের সময় পার করে ফেলেছে, মোর দ্যান 9 মান্থসের উপরে চলে গেছে। পৃথিবীতে 16টা কান্ট্রি নিয়ে একটা এক্সপোনেনশিয়াল ট্রেন্ড একটা মডেল আছে, সেই মডেলে একটা স্টাডি করা হয়েছে যেখানে দেখা গেছে 16টা কান্ট্রিতে ম্যাক্সিমাম ইন্টারিম গভর্নমেন্টের মেয়াদকাল ছিল 1 মাস থেকে 1 বছর 7 মাস পর্যন্ত। গড়ে দেখা যায় এটা মানে 1 বছরের 7 মাস বা 1 বছরের এদিক ওদিক হয় না। তো এই জায়গাগুলোতে হয় কি, এটা কেন করে একটা ইন্টারিম গভর্নমেন্ট, কেন করে যে একটা স্পেসিফিক টাইমের ভেতরে এটা শেষ করতে? কারণ হচ্ছে যখন ইন্টারিম সরকার থাকে তার তো সব ধরনের ম্যান্ডেট থাকে না, সো আনরেস্ট যে কন্ডিশন এটা বেড়ে যায়, অর্থনৈতিক মন্দা চলে আসে। আপনাকে যেমন বাংলাদেশে দেখেন ব্যাংক ঋণের বোঝা বাড়ছে, যে ঋণটা আছে পরিশোধের জন্য ইন্টারেস্টের রেট আমাদের বাড়ছে, অর্থনৈতিক মন্দা আছে, আমাদের ব্যবসা বাণিজ্য পড়ে যাচ্ছে, আমাদের কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, স্বাস্থ্য খাতে অনুন্নত অবস্থা যাচ্ছে। আপনি প্রতিদিন যে আন্দোলনগুলো হচ্ছে, বাংলাদেশে শতাধিকের বেশি আন্দোলন হয়েছে গত এই কয়েক মাসে, যেগুলো 200-এর বেশি আন্দোলন হয়েছে। সো এই যে আনরেস্ট কন্ডিশন, এগুলোকে কিন্তু বন্ধ করার জন্য বেসিক্যালি একটা টাইম ফ্রেম থাকে। সো যত বেশি লেন্দি হবে, যত বেশি লঙ্গার করবে টার্ম, তত বেশি কিন্তু প্রবলেম হবে। একটা বিষয় ধরেন সংস্কার কথা বলা হচ্ছে, কিন্তু আমাদের যে অতীত অভিজ্ঞতা সেটা হচ্ছে যে ধরুন রাজনৈতিক সরকার যখন ক্ষমতা যায় তখন সংস্কার নিয়ে কিন্তু খুব বেশি হয় না। মানে আপনারা যখন ক্ষমতায় যাবেন, যে কোনো দলই যাক ক্ষমতা, তখন কি এই যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে, সংস্কারগুলো ঠিকমতো ঠিক হয় না? এর আগে আমরা দেখেছি অনেক কথা বলা হয়েছে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে রাজনৈতিক দলগুলো ঠিক সেইভাবে আর ওই আশাটা পূরণ হয় না। এই জন্যই কি এবার সংস্কারের কথা বেশি বলা হচ্ছে? না, আই এগ্রি উইথ ইউ। আপনি সংস্কারের কথা বেশি বা কম বলছেন সেটা বিষয়টা না। বিষয়টা হচ্ছে যে আমার এই মুহূর্তে জুলাই অভ্যুত্থান তো বাংলাদেশে আর হয়নি, এই প্রথম হয়েছে। সো এই জুলাই অভ্যুত্থানের লাস্ট স্ট্রোক যেটা বলে, পাথরে যেটা শেষ আঘাতটা বলে, সেটা ছিল 5ই আগস্ট। তার আগের সময়গুলো, এর আগে কিন্তু 15, 16, 17 বছর ধরে একটা করে কিন্তু হ্যামারিং চলেছে এই সরকারের উপরে, এই শাসন যন্ত্রের উপরে, যেটা বাংলাদেশকে শেষ করে দিয়েছে। সো এখন কিন্তু আমরা ওই প্রিমিটিভ মেথডের চিন্তা করছি না। সংস্কারের বিষয় কিন্তু বিএনপিতে তো ক্ষমতায় যায়নি, বিএনপি কিন্তু বহু আগে থেকে সংস্কারের বাণী নিয়ে কিন্তু মানুষের কাছে যাচ্ছে, এবং শুধুমাত্র সেটা না, স্ট্র্যাটেজিক্যালি যাচ্ছে। কিভাবে কি আমরা 180 দিনের কিন্তু একটা কর্মপরিকল্পনা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, 31 দফা দিয়েছে, 31 দফা নিয়ে আমরা কাজ করছি। আমরা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে হ্যাঁ, 31 দফা শুধু আমার পক্ষে করা সম্ভব না, একা সবাইকে লাগবে। এবং যে সরকারি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাক না কেন, যে দলই পাক না কেন, তাদের জন্য যে চ্যালেঞ্জটা অপেক্ষা করছে, এটা বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, যে দল হোক না কেন, যে চ্যালেঞ্জটা অপেক্ষা করছে, ইটস আ হিউজ চ্যালেঞ্জ। সামনের দিনে সরকার মানে ক্ষমতা প্রাপ্ত হওয়ার পরে কিভাবে আমরা দেশটাকে পরিচালনা করব, এগুলোকে মোকাবেলা করার জন্য কিন্তু আমরা প্রিপারেশনটা নিচ্ছি, এবং অলরেডি সেগুলো কিন্তু জনগণের সামনে আছে। একটু বলবেন, সাইফ মুস্তাফিজ, বিএনপি তো তাদের প্রিপারেশনের কথা বললো, 180 দিনের একটা প্রিপারেশন, আপনারাও নির্বাচন করবেন, আপনাদের কি প্রিপারেশন আছে সেটা একটু বলবেন। সেই সাথে আপনি রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবে যদি বলতে চান। এছাড়া সৌরভ একটা কথা বলেছে, পারস্পরিক আস্থার সংকট এখন প্রকট আকার ধারণ করেছে, যে সংকটটা কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে খুব বেশি ছিল না, এখন সেটা প্রকট। মানে এই অবস্থায় কেন? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ, এবং আমার যারা সমালোচক আছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আসলে দেখেন, আমি মানে 5 আগস্ট পরবর্তী সময়ের যদি কথাগুলো বলি, মানে আমি খুব মানে আশা দেখি আর কি মানুষের মাঝখানে, এবং আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মাঝেও আমি খুব পজিটিভ একটা এনার্জি চিন্তা করি যে এই মানুষগুলো থেকে আমি পাবো। কারণ আমরা তো একদমই তরুণ এবং আমরা নতুন এসেছি,
সেই জায়গা থেকে বিএনপির মতো যে বড় রাজনৈতিক দল, জামাত ইসলামী বা অন্যান্য যেসব রাজনৈতিক দলগুলো আছে না কেন, তাদের থেকে আমরা পজিটিভ এনার্জি, পজিটিভ কাজকর্ম এগুলো আমরা এক্সপেক্ট করেছিলাম যে 5 আগস্টের পরে আসলে আমরা পাবো। কিন্তু পরবর্তী সময় আসলে কিন্তু আমরা সেই জায়গাগুলোতে আমরা পাইনি, বরঞ্চ আমরা মনে হচ্ছে যে দীর্ঘদিনের একটা শত্রুতার একটা জায়গা তৈরি হয়ে গেছে এবং সেভাবে আমাদেরকে ট্রিট করা হচ্ছে। মানে যেই দলটার বয়স ধরেন 2.5 মাসও না, তাদেরকে সেভাবে ট্রিট করা হচ্ছে। শুরু থেকে বলে আসছে তারা সংস্কারের পক্ষে, তারাও সংস্কার চায়। হ্যাঁ জি, সেই ক্ষেত্রে আমি যাচ্ছি। তো সেই সংস্কার চায়, তাদের যে 31 দফার কথা আপনি বলছেন সেটা তো তারা একরকম ম্যান্ডেট নিয়ে বলছে, কিন্তু তারা আদতেই কতটুকু চায়? আপনি দেখেছেন যে ঐকমত্য কমিশনের যেই মেজর মেজর ইস্যুগুলো আছে সেগুলোতে কিন্তু তারা কোনো না কোনোভাবেই জিনিসটা কিন্তু সলিউশন হচ্ছে না। আমরা যেভাবে বলছি যে মৌলিক সংস্কারের কথা, আমরা যে ক্ষমতার বিকেন্দ্রীকরণটা চাচ্ছি, তারা কিন্তু সেভাবে চাচ্ছে না। প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আমার কথা হচ্ছে যে বিএনপির ভিতর কি কখন এটা আলোচনা হয়েছে যে XY মানে বর্তমানে যারা হবার কথা এদের বাইরে অন্য কেউ প্রধানমন্ত্রী হতে পারে তাদের থেকে? আমার মনে হয় তারা এটা চিন্তাও করে না। কি তাদের মধ্যে কি সেই যোগ্য ব্যক্তি নেই? অবশ্যই আছে। বিএনপির মধ্যে অনেক বেটার নেতৃত্ব আছে যারা প্রধানমন্ত্রী হতে পারে, কিন্তু আমার মনে হয় যে পরিবারতান্ত্রিক এই রাজনৈতিক যে কাঠামো আমরা বিগত সময়ে দেখে এসেছি আওয়ামী লীগ এবং বিএনপির থেকে, তা থেকে তারা বের হতে চায় না এবং তাদের দলের যারা নেতাকর্মীরা আছেন তারাও সেটা কোনো না কোনোভাবে মেনে নিচ্ছে। বাইরে দিয়ে অনেকে হয়তো বা বলছে যে তারা হয়তো বা মনে মনে এটা চাচ্ছে না, কিন্তু তাদের যে কাঠামো, আমরা যে বলছি যে ফ্যাসিস্ট কাঠামো, এটা কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা কম ফ্যাসিস্ট কাঠামো রয়ে গেছে, যেটাকে থেকে তারা বের হতে পারছে না। আমরা এই জায়গাগুলো ভাঙতে চাই। আমরা বলতে চাই যে একজন কৃষকের ছেলেও যেন স্বপ্ন দেখতে পারে যে সে প্রধানমন্ত্রী হতে পারবে। 5 আগস্টের পূর্বের যেই বাংলাদেশ ছিল এবং পরের যে বাংলাদেশ, সেটা আকাশ পাতাল একটা পার্থক্যর স্বপ্ন সম্ভাবনা মানুষ চিন্তা করে দেখে। তো সেই জায়গা থেকে যে রাজনৈতিক দলগুলো আছে, আমরা যারা এসেছি, আমাদের সেই স্বপ্নটা দেখাতেও হবে, বাস্তবায়ন করাতেও হবে। আমরা মুখে মুখে বলে যাচ্ছি যে আমরা সংস্কার করব, আমরা এই চেঞ্জ করব, কনস্টিটিউশনাল এই জায়গাগুলো আমরা দেখব, কিন্তু আদতে কিন্তু হচ্ছে না। এটা আপনারা বললাম যে ঐকমত্য কমিশনের যতগুলো মেজর টপিকে আলোচনা হয়েছে, আপনি দেখবেন না কোনো না কোনোভাবে এটা তাদের পকেটেই নেওয়ার জন্য তারা চিন্তা করছে যে তারা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি এই সিস্টেমটাতে আমরা রাজি, কিন্তু এটা এইভাবে না এইভাবে হবে। কারণ দিন শেষে তাদের পকেটে ওই ক্ষমতা, মানে যে একচ্ছত্র অধিপতি হওয়ার যে ব্যাপারটা, ওটা তারা রাখতে চায়। কিন্তু এই জায়গাটাই আমাদের দ্বিমত। আমরা বলছি না যে আমাদেরই ক্ষমতায় যেতে হবে, আমরা এই সিস্টেমটার চেঞ্জ চাই। আপনি যদি ভারতেই যদি দেখেন সেখানে কি আলাদা করে কোনো ইন্টারিম গভর্নমেন্ট হয় ইলেকশনের জন্য? তা তো হয় না, কারণ তাদের সেই প্রতিষ্ঠানগুলো শক্তিশালী নির্বাচন কমিশন রয়েছে। হ্যাঁ, তাদের প্রতিষ্ঠানগুলো তাদের প্রতিষ্ঠানগুলো অনেক শক্তিশালী। সেই জায়গায় দেখেন এনসিসি যখন আমরা গঠন করার ব্যাপারে সবাই ঐক্যমত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বিএনপির না আমরা দেখতে পেলাম। তারা কিন্তু চাচ্ছে না যে আলটিমেটলি এনসিসি বা এরকম কোন একটা বডি দ্বারা যারা আসলে এই স্বতন্ত্র জায়গাগুলোকে আসলে পাওয়ার করতে পারবে। কেন একজন প্রধানমন্ত্রী সকল ক্ষমতার অধিকারী হয়ে থাকবে? তাকে কেন কেউ কোশ্চেন করতে পারবে না? এটা তো হতে পারে না। সে মানবাধিকার লঙ্ঘন করতে পারে না, তার কোনো অপরাধ হতে পারে না। তো এই জায়গাগুলো নিয়ে তো সবাই কথা বলছে। এখানে কেন বিএনপির মতো একটা বড় দল, যেখানে 5 আগস্টের পরে সকলেই ফিল করছে যে বিএনপি একটা বড় রোল প্লে করবে এই জায়গাগুলোতে, বরঞ্চ আমাদেরকেই পথ দেখাবে যে এইটা নেয়, এই দিকে আমরা যাব, কিন্তু তা না হয়ে বিএনপিকে সেই পথ দেখাচ্ছে না, মোটেও দেখাচ্ছে না। বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি যে জাকির খানের মতো নেতাদেরকে তারা বরণ করে বিভিন্ন জায়গায় তারা পজিট করছে। আমরা যখন শামীম ওসমান এইরকম ক্যাডার ভিত্তিক রাজনীতির বাইরে বলয় থেকে বেরোতে চাই, সেখানে আমি দেখছি যে বিকল্প জাকির খান দাঁড়িয়ে গেছে। আসবো বিরতির পরে আলোচনা আবার শুরু করতেছি। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম ভোটের সংস্কার নিয়ে। আবারও যেতে চাই সোহরাব হাসান আপনার কাছে। আপনি শুরুতে লন্ডন বৈঠকের কথা এনেছিলেন, সেই ইস্যুতে একটু বলি যে লন্ডন বৈঠকে যেটা হলো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক করে, বৈঠক শেষে একটা যৌথ বিবৃতি হলো। মানে এইভাবে কি কোনো একটি সরকার এরকম যৌথ বিবৃতি দিতে পারে? কারণ এই যৌথ বিবৃতি নিয়ে কিন্তু জামায়াত ইসলামী এবং এনসিপির আপত্তি ছিল। জামায়াত ইসলাম তো অভিমান করে গত বৈঠকে গেলই না জাতীয় ঐকমত্য কমিশনে, এবং প্রতিবাদ ছিল তাদের। মানে এবং ওই বৈঠকে কিন্তু ফেব্রুয়ারির দিকে নির্বাচন হতে পারে এমন মোটামুটি একটা রোডম্যাপ হয়েই গেল। মানে এইটা পারে কিনা একটি দলের সাথে বসে? না পারে কি
কিনা সেই প্রশ্নের চেয়ে জরুরি হলো যে এটি করতে হলো কেন। যেটি বললাম, অন্তর্বর্তী সরকার অনেক ক্ষেত্রেই অপরিপক্কতার পরিচয় দিয়েছে। সেটা হতে পারে যে অভিজ্ঞতা না থাকার কারণে, হতে পারে অতি আত্মবিশ্বাসের কারণে, যে কারণে এক ধরনের বিএনপির বৈরিতা সত্ত্বেও মানে বিএনপি এই নির্বাচনের ক্ষেত্রে বিএনপি সহ অনেকগুলো দল, বেশিরভাগ দল ডিসেম্বরেই কিন্তু নির্বাচন করার দাবি জানিয়েছিল এবং তারা এ ব্যাপারে অনড় ছিলেন। ঈদের আগের দিন ডক্টর ইউনূস যেটা বললেন যে এপ্রিলে, না আমি সেটা বলছি যে 3 দিন আগে, 3 দিন বা 4 দিন আগে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে মোটামুটি অধিকাংশ দল, 2-3টে দল ছাড়া, তারা ডিসেম্বরের উপরই কিন্তু জোর দিলেন। 4 দিন পরেই কারোর সাথে আলোচনা না করে প্রধান উপদেষ্টা এপ্রিলের কথা বললেন। সুতরাং স্বাভাবিকভাবে বিএনপি এবং তার সমমনা দলগুলো ক্ষুব্ধ হয়েছে এবং তাদের ক্ষোভ প্রকাশও করেছে। এখন বিএনপিকে বাদ দিয়ে বা বিএনপির সাথে এরকম যুদ্ধ অবস্থা রেখে অন্তর্বর্তী সরকারের পক্ষে নির্বাচন করা সম্ভব না, দেশ পরিচালনা করাও সম্ভব না। কারণ এই সরকার তো ভোটের মাধ্যমে আসেনি, এই সরকার আসছে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে, রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে। রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে আমরা ধরে নেই যে এই রাজনৈতিক দলগুলোর পিছনে যে জনগণ আছে, তাদের কর্মী সমর্থক আছে, তাদেরও সমর্থন আছে। তো সেক্ষেত্রে সরকারের প্রথম থেকেই যেটি একেবারেই নিরপেক্ষভাবে, একেবারে শতভাগ নিরপেক্ষ, সেই নিরপেক্ষতা অনেক ক্ষেত্রে বিচ্যুত হয়েছে। নিরপেক্ষতা তারা ধরে রাখতে পারেনি। মনে হচ্ছে যে কেউ যমুনার সামনে আন্দোলন করলেই দাবি মেনে নেওয়া হচ্ছে, আর যমুনার সামনে না যেতে পারলে বোধহয় দাবি আর মানা হবে না। বলা হচ্ছিল যে এনসিপির সব দাবি তারা মেনে তারপরও জি এনসিপি না, আমি আমি কোনো দল বা কোনো গোষ্ঠীর কথা বলছি না, কেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আপনি দেখুন যে এই সরকার আসার 1 মাসেরও কম সময়ের মধ্যে এসএসসি পরীক্ষা বাতিল করে দিল, যে ছাত্ররা আন্দোলন করেছে। একই সময় কাছাকাছি সময় এইচএসসি পরীক্ষা, কাছাকাছি সময় যে বাকি পরীক্ষা ছিল সেগুলো বাতিল করে, কাছাকাছি সময়ে কিন্তু আনসারদের একটা আন্দোলন করলো। সেই আনসারের সবাই কি ফ্যাসিবাদের দোসর ছিল? আনসাররা গরিব এবং তারা একটা পুরো 12 মাসের কিন্তু বেতন পায় না, একটা সময় তাদের বেতন ছাড়া তাদের চলতে হয়। সুতরাং তাদের দাবি দেওয়া নিয়ে এটা কিন্তু অর্থনৈতিক দাবি ছিল, তাদের রুটি রুজির দাবি ছিল। সেটাকে সরকার কিন্তু শক্তি বলেই কিন্তু ছত্রভঙ্গ করলো এবং অনেককে কয়েকশো আনসারকে জেলে পড়ানো হলো। আমরা জানি না যে তারা এখন কতজন জেলে আছে বা নেই। আনসার বিদ্রোহ হয়েছিল কিন্তু 90-এর দশকে, এবং আজকের যে কবি এবং চিন্তক ফরহাদ মাজার সেই আন্দোলনের সমর্থন দিতে যেয়ে মানে আনসারদের পক্ষে তাকে জেলে যেতে হয়েছিল। সুতরাং আমাদের রাষ্ট্র কি, এখানে তরুণ বন্ধু আছেন, আমাদের রাষ্ট্র কি জনগণের? সেই জনগণ কোন জনগণ? সেই জনগণ তো ভদ্রলোক জনগণ। আচ্ছা, সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষক, শ্রমিক, এই আন্দোলনে এই যে জুলাই আগস্ট অভ্যুত্থানের তো একটা বড় সমর্থক ছিল, বড় ত্যাগ স্বীকার করেছে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। কিন্তু তাদের কথা কিন্তু আমরা ভুলে গেছি। আমরা এখন রাষ্ট্র কাঠামো, কে ক্ষমতায় যাবে, কিভাবে ভোট হয়ে কারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে, এটি নিয়ে বেশি ব্যস্ত। গত 10 মাসে অর্থনৈতিক ক্ষেত্রে কি আমরা কোনো অর্থনৈতিক অগ্রগতি কতজন বেকার চাকরি পেয়েছে? গত 10 মাসে কমপক্ষে 20 লাখ তরুণ কর্মবাজারে প্রবেশ করেছে, মানে অর্থাৎ তাদের পড়াশোনা শেষ করে চাকরির বাজারে ঢুকেছে। কিন্তু বরং আমরা দেখলাম তৈরি পোশাক শিল্পে প্রায় 1 লাখ চাকরিচ্যুত হয়েছে, কারখানা বন্ধ হয়ে যাওয়ার কারণে। সুতরাং আমরা এই যে সংস্কার বলি, মৌলিক বিষয়ে তো এই অন্তর্বর্তী সরকারও হাত দিচ্ছে না, এনসিপিও কথা বলছে না, বিএনপিও কথা বলছে না। আমি বলবো যে ওভাবে বলছে না, যেভাবে বলার কথা, যে অর্থাৎ সরকারকে শুনতে হবে। এত সংস্কার কমিশন হলো, শিক্ষা সংস্কার কমিশন হলো না কেন? অর্থনৈতিক কাঠামো সংস্কারের হলো না কেন? অনেকগুলো প্রশ্ন আছে। এখন আপনি যে বিষয়টি বলছিলেন যে তারপরও এখন এই সীমাবদ্ধতা, ব্যর্থতা, দুর্বলতা থেকেও আমরা সামনেই এগোতে চাই। লন্ডন বৈঠক হয়েছে, একটা তো অগ্রগতি হয়েছে, এবং এনসিপি বা জামাত ইসলামী কিন্তু ওরকম প্রবলভাবে বিরোধিতা করেনি। তারা বলেছে, যেমন জামাত বলছে যে এটা শিষ্টাচার বর্জিত।
হ্যাঁ একটি দলের সাথে হয়েছে সেটা দেখতে খুব শোভন নয়। হ্যাঁ এখন আমরা কিভাবে এখন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব এই যারা আপত্তি করেছে তাদের আপত্তি যাতে না থাকে এবং সরকার যাতে এটা প্রমাণ করতে পারে যারা আপত্তি করেনি তাদের ক্ষেত্রেও যে সরকার কারো পক্ষে থাকবে না বিপক্ষেও থাকবে না। সরকার একটি সুষ্ঠু অবাধ নির্বাচন করতে চায় যেখানে সবাই সমান সুযোগ পাবে, সেটাই সবাই চায়। আমি যেতে চাই ব্যারিস্টার ফারজানা আপনার কাছে, এতদিন বিএনপির একটা অভিযোগ ছিল যে সরকার দু একটি দল বা একটি দলের প্রতি বিশেষ অনুরক্ত, হ্যাঁ এরকম একটা অভিযোগ ছিল বিএনপির পক্ষ থেকে। ইদানিং আবার জামায়াত ইসলামী বলছে যে সরকার বিএনপির প্রতি বেশি পক্ষপাত দুষ্ট। মানে হঠাৎ করে এটা কি আসলে এমনি কথার কথা, রাজনৈতিক কথার কথা, নাকি অন্য কোনো প্যাচ আছে এখানে? আসলে এটা খুব সহজ এবং সরল একটা অঙ্ক। জি, লন্ডন বৈঠক যেটা হলো এটার পেছনের কয়েক দিনের যে হিস্ট্রিটা ছিল বাংলাদেশে, বাংলাদেশ খুবই একটা অস্থির দিকে এগোচ্ছিল। প্রতিটা মানুষের ভেতরে অস্থিরতা যে আসলে সামনে কি হতে যাচ্ছে। বিএনপি খুব স্ট্রিক্ট কন্ডিশনে আছে ডিসেম্বরটাকে নিয়ে। গভর্নমেন্ট চলে গেল জুনের মধ্যে, একটা এপ্রিলে, জুনের পরে তারা আসলো যে এপ্রিলে তারা নির্বাচন দেবে, স্ট্রিক্ট একটা কন্ডিশনে চলে গেল। এই যখন এই অবস্থা তখন কিন্তু লন্ডন বৈঠকটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু 17 কোটি মানুষের প্রতিনিধিত্ব করেছেন বলে আমি বিলিভ করি। এখানে উনি যদি ওখানে বসে সেই ডিসেম্বরে স্ট্রিক্ট থাকতেন অথবা যদি বর্তমান সরকার সেই এপ্রিলে স্ট্রিক্ট থাকতেন তাহলে আজকে দেশের কন্ডিশনটা কি হতো? তখন কিন্তু আমরা এভাবে আলোচনাটা করতে পারতাম না। ওই যে শিষ্টাচার বা এই ধরনের যে সৌজন্যতামূলক যে ধরনের শব্দগুলো আসছে এটা তখন অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যেত। সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে আমরা একটু সেদিন বলেছিলাম যে মানে নির্বাচন যে সুবাতাস সেটা বওয়া শুরু করলো কিনা, এখন সেটাও বলার সময় এখনো চলে আসেনি যে সুবাতাস না কুবাতাস, বাট যেটা হচ্ছে চর্চাটা ভালো, ইটস এ গুড প্র্যাকটিস যে আমরা কথা বলছি, মত প্রকাশ করছি, দ্বিমত প্রকাশ করছি। আমি ছোট ভাইয়ের একটা কথা একটু উত্তর দিতে চাই ছোট্ট করে। ও খুব চমৎকার একটা কথা বলেছে যে বাংলাদেশে একটা সিস্টেম হওয়া উচিত যেখানে কৃষকের সন্তানও প্রাইম মিনিস্টার হওয়ার স্বপ্ন দেখতে পারে। আমি খুব ব্যক্তিগতভাবে বলতে চাই, আমার দাদা ছিলেন একজন, তাদের কৃষি কাজ ছিল। আমার বাবা বাংলাদেশে 3 বারের মন্ত্রী হয়েছেন। কৃষকের সন্তান কিন্তু মন্ত্রী হয়, কিন্তু আপনি কৃষকের সন্তানকে যদি সরাসরি মন্ত্রী বা প্রধানমন্ত্রীর জায়গায় বসিয়ে দেন সে কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। তাকে একটা দীর্ঘ পথ পার হয়ে রাজনীতি শিখে রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে সেটা সেখানে যেতে হয়। বাংলাদেশে বা বিভিন্ন কান্ট্রিতে ডেমোক্রেটিক সোসাইটিতে যেই চর্চাগুলো চলে এসেছে সেখানে একজন মানুষকে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ইন্ডিকেট করে যদি কিছু বলা হয়, আজকে বাংলাদেশে যে রাজনীতির চর্চা হয়েছে, গণতন্ত্রের চর্চা হয়েছে, বাকশাল কায়েম হয়েছিল গণতন্ত্রকে শেষ করে দিয়ে, সেটাকে কিন্তু গণতন্ত্রের পুনরুদ্ধার করেছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তীতে কি হয়েছে, 91 সালে কিন্তু আবার স্বৈরশাসক থেকে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী হয়েছিলেন যিনি আমাদের দেশের খালেদা জিয়া, তিনি কিন্তু 91 সালে আবার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছেন। এখন 2024 সালে গণ অভ্যুত্থানের পরে কিন্তু যদি গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, গণতন্ত্রের পেছনের যে দীর্ঘ সংগ্রাম সেটা কিন্তু চলে এসছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে ত্যাগ তিতিক্ষা, তার যে হোল্ডিং পাওয়ার, 17 বছর দেশের বাইরে থেকেও দলকে এতটুকু ভাঙতে না দেওয়ার যে ক্ষমতা, এবং 31 দফা নিয়ে সামনে বাংলাদেশকে একটি স্বপ্ন দেখানো ভবিষ্যৎ বাংলাদেশে, এটা কিন্তু অন্য কেউ করতে পারে না। আফসোসের একটা কথা বলি, একদম আফসোস থেকে বললাম, আপনি যেগুলো বললেন 71 সাল থেকে এখন পর্যন্ত আমরা সেই গণতন্ত্রের পথেই হাঁটছি, কিন্তু গণতন্ত্র তো আসছে না। এটা আর কতকাল আমরা হাঁটবো? আমরা সেটাই বলছি যে আমাদের প্রত্যেকেরই কিছু ভুল আছে, যে ভুলের কারণে কিন্তু আমাদেরকে এই জুলাইয়ে আমাদের সন্তানরা, ভাইরা, বোনদেরকে রক্ত দিতে হয়েছে, 5ই আগস্ট ঘটেছে। সেই ভুলগুলো থেকে উত্তরণের পথে কিন্তু আমরা দলীয়ভাবে দলের কর্মী হিসেবে কিন্তু আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। কারণ যেই নির্যাতনের শিকার বাংলাদেশের জনগণ হয়েছে সেখানে একটি বড় স্টেক, বলতে পারি যে ম্যাক্সিমাম স্টেক হোল্ডার্স হচ্ছে বিএনপির ছিল। সাধারণ জনগণ তো ছিলই, কিন্তু যে অত্যাচার বিএনপি নেতা কর্মীর উপর হয়েছে এটা কিন্তু আর কারোর উপরে হয়নি। তো সেই জায়গাটা থেকে যে রিয়েলাইজেশন, সেই রিয়েলাইজেশনটা কিন্তু আমরা থ্রো করছি জনগণের কাছে এবং দেশকে দিতে চাচ্ছি, এবং আমার ইন্টারন্যাশনাল কমিউনিটিকেও সেটা দেখাতে চাচ্ছি, এবং এটা আমরা ইন ট্রু সেন্স আমরা চাচ্ছি জন্য কিন্তু আমরা অলরেডি 31 দফা নিয়ে মাঠে আছি। সো এখানে আমাদের ইচ্ছা বা সদিচ্ছার কোনো অভাব নেই।
এটার প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন, এটা বাস্তবিক রূপে তখন যেতে আমরা দেখাতে পারবো যখন আমরা কাজে যেতে পারবো। যদি আমাদেরকে জনগণ ম্যান্ডেট দেয়, যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব পায়, তখন আপনারা প্রশ্নগুলো করতে পারবেন। এখনকার কথাগুলো থাকছে সেটা নিয়ে প্রশ্ন করতে পারবেন, কিন্তু এখনই আপনি সন্দেহের তীর কিন্তু ছুটতে পারেন না এখানটাতে। ধন্যবাদ। আমি যেতে চাই সাইফ আপনার কাছে, আপনি একটু বলবেন, এর আগে আপনি বললেন ভারতের নির্বাচনের কথা উল্লেখ করেছেন। আমি তখন বলেছিলাম যে ভারতে যে একটা স্ট্রং নির্বাচন কমিশন রয়েছে, তারা নির্বাচন পরিচালনা করে, ফলে এখানে সন্দেহের কোনো অবকাশ থাকে না। তো আপনারা এখন যে আমাদের নির্বাচন কমিশন রয়েছে, এই নির্বাচন কমিশন কিন্তু এখন পর্যন্ত কোনো ভোটের অনুষ্ঠান করে নাই, তারা এখনো শুরু করতে পারলো না, কিন্তু আপনারা কিন্তু এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে আপনারা অভিযোগ দাঁড় করিয়েছেন বা তাদের প্রতি আপনারা অনাস্থা জানিয়েছেন যে তাদের অধীনে আপনারা নির্বাচনে যাবেন না। যে কমিশন এখন নির্বাচন অনুষ্ঠান করেনি, মানে এই জায়গাটা কেন, মানে যুক্তিটা কি? আচ্ছা দেখেন, যখন আমরা জাতীয় নাগরিক কমিটির অংশ ছিলাম তখনই কিন্তু যখন এই নির্বাচন কমিশনটি গঠন হয় তখনই কিন্তু আমরা প্রতিবাদ জানাই যে এই নির্বাচন কমিশনের যে প্রক্রিয়াতে হলো সেটাতে আমরা সাপোর্ট করতে পারছি না। কারণ প্রত্যেকটা দলের কাছ থেকে কিন্তু আমরা যতটুকু জানি যে নাম চেয়েছিল, যে আমরা সেক্ষেত্রে এখানে কোনো নাম দেইনি। আমরা বলেছিলাম যে সংস্কার কমিশনগুলো আমরা গঠন করা হয়েছে, বিশেষ করে নির্বাচন সংস্কার কমিশন, সেটার যখন সাবমিট করবে তাদের সংস্কারের জায়গাগুলো, তারপরেই যেন ইলেকশন কমিশনটি গঠিত হয়। কিন্তু আমরা দেখেছি খুব তাড়াহুড়ো করেই ইলেকশন কমিশন গঠিত হলো এবং কিছু কিছু প্রক্রিয়ার জায়গায় ব্যাকডোরে, যেরকম চিটাগাংয়ের সিটি কর্পোরেশনের যে মেয়র উনি নির্বাচিত করা হলো ওনাকে, আবার হচ্ছে বরিশালের চরমনায়ের পিসাবের একজন প্রার্থী আবার দাবি করেছিল যে সে হতে চায়, তার ওই প্রক্রিয়াতেই কিন্তু সে হলো না। আবার আমরা ইশরাক উনার ক্ষেত্রেও দেখলাম। তো এই যে একটা দলের প্রতি যে তাদের একটি বিশেষ ভালোবাসা বা প্রীতি, সেই জায়গাটা আমাদেরকে ভাবাচ্ছে এবং আমরা প্রথম থেকেই তো এটার ব্যাপারে বিরোধিতা করেছি এবং এই সার্বিক দিকগুলো যেগুলো সামনে এসছে সেখানে আমরা দেখেছি আসলে এই নির্বাচন কমিশনের অধীনে আসলে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আমি আর একটা বিষয় একটু উল্লেখ করতে চাই, মানে আপাকেও একটা বিষয় যে উল্লেখ করলো যে লন্ডনের বৈঠক। তো লন্ডনের বৈঠকটা আমি মনে করি না যে আসলে এখানে 17 কোটি মানুষের রিপ্রেজেন্টেশন হয়েছে। কারণ আপনি যদি দেখেন আওয়ামী লীগের কিন্তু একটা বিশাল সংখ্যক নেতা কর্মী বলেন, এটা কিন্তু একটা রেডি ফোর্স কিন্তু সবসময় ছিল, কারণ এটা একটা বড় একটা দল, রাজনৈতিক দল। আর একটা বড় রাজনৈতিক দলকে বিএনপি। সো এই বিএনপিরও কিন্তু একটা বড় সংখ্যক ত্যাগী নেতা দীর্ঘদিন ধরেই আছে এবং তাদের একটা দীর্ঘদিনের জার্নি আছে। তো সেই মানুষগুলোকে নিয়ে আপা কিন্তু বলল যে কিছুদিন আগেই আসলে যমুনার সামনে একরকম পরিস্থিতি তৈরি করা এবং এই তারা যে মানে গভর্নমেন্টকে একরকম বিপাকে ফেলার চেষ্টা করছে যে ডিসেম্বরে ইলেকশন দেন বা আগামীকালকে ইলেকশন দেন, সেরকম একটা পরিস্থিতি কিন্তু বিএনপির থেকে এসছে। এবং সেখানে কিন্তু আমি মনে করি না যে মানে 10% মানুষও আসলে প্রতিনিধিত্ব করছে। কারণ জুলাই গণঅভ্যুত্থানে যদি আপনি দেখেন, সেখানে আমার সিনিয়র ভাই উনিও যে বললো যে এখানের মেইন স্টেক হোল্ডাররা কিন্তু এই যে কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, এরা কিন্তু কোনো রাজনৈতিক দলকে আসলে প্রতিনিধিত্ব করে না। এবং এই মানুষগুলো কিন্তু বিগত 17 বছরে এই রাজনৈতিক দলগুলোর কোনো প্রোগ্রামে বলেন বা তারা যেই আন্দোলনগুলো, তাদের দলের এজেন্ডা নির্ভর যে আন্দোলনগুলো করেছে, আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের ছিলাম না। সো আমরা কিন্তু কখনো ফিল করিনি যে তাদের সাথে আমি মাঠে নামবো, তাদের সাথে আমি আন্দোলনটা করব। তো এই মানুষগুলো কখন নামলো? এই 5 আগস্টের হওয়ার পূর্ববর্তী যে আন্দোলনটা হলো, যেখানে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন হলো এবং সবাই ফিল করলো যে হ্যাঁ, এখানে যেই মানে চিন্তাগুলো আছে সেগুলো সবার সাথে কানেক্টেড। তো সবাই ফিল করে ওই আন্দোলনটা সফল করলো, একটা নির্দলীয় অরাজনৈতিক একটা আন্দোলন। কিন্তু পরবর্তী সময়ে বিএনপি যেভাবে আসলে তার ফোর্সকে নিয়ে তারা আসলে এই সরকারকে একরকম সিস্টেমের মধ্যে নিয়েই তাকে বিপাকে ফেললো যে না, আপনাকে এর মধ্যে ইলেকশন দিতে হবে, তখন আমরা দেখলাম লন্ডনের বৈঠকটা হলো। এবং তারেক জিয়া সাহেব উনি অত্যন্ত প্রজ্ঞাবান নেতা, তাকে আমরা অবশ্যই সম্মান করি, কিন্তু এই বৈঠকের যে একটা নির্বাচনের সময় দিয়ে বলে ফেললো, সেটা আসলে আমরা কোনোভাবে সমর্থন করতে পারছি না। কারণ এই দলটা আসলে সবাইকে রিপ্রেজেন্ট করে, আমাকে সবাইর সাথে বসে এই ডেটটা দেয়া হোক বা এই সময়টা আসলে সবাই, কারণ তার কিছুদিন আগেই কিন্তু এপ্রিলের কথাটা এসেছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে হতে পারে, স্যার বলা হচ্ছে হতে পারে, কিন্তু ফিক্সড কোনো ডেট এভাবে দেন হতে পারে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ সেটা এক্সাক্ট ফিক্সড ডেট দেয়নি, কিন্তু মাসটা যে এরকম করে উল্লেখ করলো সেটাতে আমাদের একটি দ্বিমতের জায়গা তৈরি হয়েছে। এবং এখানে আসলে আমরা জুলাইকে রিপ্রেজেন্ট করে এরকম কোনো কথাও কিন্তু আমরা দেখতে পাইনি। জুলাই সনদপত্র বা শেখ হাসিনা বা আওয়ামী লীগের যে বিচারের প্রক্রিয়া বা মৌলিক সংস্কার, এই টপিকগুলোতেও কিন্তু আসেনি। তো জুলাই যে কারণে হলো, যে মানুষগুলো আসলে প্রাণ হারালো, সেই মানুষগুলোকে নিয়ে তারেক জিয়া সাহেব যে কোনো আলোচনার পার্টি মনে করলো না,
বা এই বৈঠকের কোনো টপিক হলো না, সেটা আমাদেরকেও বেশ। আচ্ছা স্যার, আমি একটা বিরতি নিচ্ছি, বিরতির আগে একটু জেনে যাই, সেটা হচ্ছে যে মানে আপনারা কি মনে করছেন যে আপনারা ছাড়া অন্য কোনো দল ক্ষমতায় গেলে সংস্কার ও বিচার প্রক্রিয়া আসলে বাধাগ্রস্ত হবে? বিরতির পরে এসে উত্তর দেন। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরলাম আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ। আমরা কথা বলছিলাম ভোটের সংস্কার নিয়ে। যেতে চাই সোহরাব হোসেন, আপনার কাছে একটু ভিন্ন প্রসঙ্গ জানতে চাই। সেটা হচ্ছে যে আমরা প্রতিদিন দেখছি যে আমাদের যে মেয়রের শপথ নিয়ে, ইশরাকের শপথ নিয়ে প্রতিদিন সেখানে লোক জমায়েত হচ্ছে, যাচ্ছে, তিনি কথা বলছেন, দাবি দাওয়া দিচ্ছেন, এগুলো রেগুলার আইটেম, আমাদের রিপোর্টাররা প্রতিদিন যাচ্ছে। ইস্যুটা হচ্ছে যে আপনার এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন যে গেজেটের মেয়াদ শেষ, সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ, এখানে আর কোনো সুযোগ নেই। অন্যদিকে ইশরাক বলছেন যে উপদেষ্টা থাকার যে নৈতিক অধিকার সেটা তার নেই। এরকম মানে কথা লড়াই চলছে, যার ফলে স্থানীয় যারা মানুষ আছেন তারা কিন্তু সিটি কর্পোরেশনের যে সুযোগ সুবিধা, যে সেবা, সেইগুলো থেকে বঞ্চিত হচ্ছে। এটার তো একটা সুরাহা হওয়া দরকার। কথার লড়াই না, এটা তো হচ্ছে যে শক্তি প্রদর্শন। এটি খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা বলবো। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে যে মামলা হলো এবং সেই মামলার রায়ের পর নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলো। আইনি লড়াই, এটা কিন্তু মাঠের লড়াই থাকার কথা না। জনগণ একদিনের জন্য, 1 ঘন্টার জন্য সেবা বঞ্চিত থাকার কথা না। যদি থাকে তাহলে সেটা আমরা কোন সরকারে আছি? এখানে সরকার অকার্যকর আর বিএনপি শক্তি প্রদর্শন করেছে। বিএনপির পক্ষে হয়তো ইশরাক হোসেন। এখন তার যুক্তি হলো নির্বাচন কমিশন যেহেতু গেজেট প্রকাশ করেছে, শপথ নেওয়ানো দায়িত্ব হচ্ছে সরকারের। এখন ধরেন স্থানীয় সরকার উপদেষ্টা বলছেন যে এখন মেয়াদ নেই, কিন্তু এই কথাটি তিনি তখন বললেন না কেন? তখন তিনি 10টা যুক্তি দেখিয়েছিলেন, তার মধ্যে একটা হচ্ছে আপিল আছে। তা আপিল তো নিষ্পত্তি হয়ে গেছে। সুতরাং এটিও কিন্তু ওই নির্বাচনের হিসাব নিকেশ। আপনি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না ডিসেম্বরে হবে না জুনে হবে আগামী বছর, সেটাও কিন্তু ভোটের হিসাব নিকেশ। স্বাভাবিকভাবে বিএনপি মনে করে যে নির্বাচন যত আগে হবে তত তার আপিলের বিষয়টা আসলে আপিল করলে কি তাহলে কি আগের মেয়রই কি আবার আসবে? আপিলটা তখনও মেয়াদ ছিল। আপিলে ছিল যে এটা আইনি অনেকগুলো যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে রায়টা দেয়া হয়েছে সেই রায়ে হাইকোর্টের পূর্ববর্তী একটি রায়কে উপেক্ষা করা হয়েছে বা অগ্রাহ্য করা হয়েছে। সেই রায় ছিল যে নির্বাচনী ব্যাপারে কোনো যদি আর্জি জানানো হয় সেটা পরিবর্তন করা যায় না। এখানে পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ ইশরাক হোসেন প্রথম যে আর্জি জানিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন এই নির্বাচনে যেহেতু জালিয়াতি হয়েছে, ভোট কারচুপি হয়েছে, নির্বাচন বাতিল করা হোক। পরবর্তীকালে 5 আগস্টের পরে আর্জি পরিবর্তন করা হয়েছে, আমি যতটা শুনেছি আর্জি পরিবর্তন করা হয়েছে যে সেখানে বলছে যে নির্বাচনে জালিয়াতি করা হয়েছে, আমি হচ্ছে প্রকৃত জনগণ আমাকে ভোট দিয়েছে, সেই ভোট থেকে বঞ্চিত করেছে, আমাকে নির্বাচিত ঘোষণা করা হোক। এখন এটা পাল্টাতে পারে কি পারে না এই নিয়ে বিতর্ক। চট্টগ্রামে যেটা সহজ সমাধান হলো, এটা কেন হচ্ছে? আচ্ছা, চট্টগ্রামে আর্জি পরিবর্তন হয়নি। আচ্ছা, চট্টগ্রামে যে মেয়র প্রার্থী ছিলেন বিএনপির, তিনি প্রথমেই বলেছিলেন যে এই নির্বাচনে যাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে সেটা অবৈধ। সুতরাং কিন্তু এর পরেও বলবো, এটা তো অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দলগুলোর সাথে আগামী নির্বাচন নিয়ে লন্ডন পর্যন্ত বৈঠক হতে পারে, তাহলে এটা নিয়ে কেন একটা বৈঠক হলো না? এবং প্রধান উপদেষ্টা কেন এটা হস্তক্ষেপ করলেন না? আমার প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা আপনি দিবেন কিনা, যেটা সোহরাব হাসান বললেন, সেই সাথে বিএনপি কি আসলে শক্তি প্রদর্শন করছে? মানে এই জায়গাটা এইরকম একটা ঘোলার পরিস্থিতি কেন হলো? বিষয়টা আসলে খুব বেশি অনাকাঙ্ক্ষিত এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইশরাকের টোটালটা আমার ব্যক্তিগত মানে মত যে ইশরাকের গ্যাজেট হয়ে যাওয়ার পরে ওর ওখানেই থেমে যাওয়া উচিত ছিল, কারণ এটা আসলেও তো গ্যাজেট হয়ে গেছে মানে হি ইজ দ্য নেক্সট মেয়র। আইনি প্রক্রিয়া যেটা, যে আপিলের বিষয় যেটা আপনি বললেন, যে আইনি প্রক্রিয়া শেষ করতে হয়। আচ্ছা, একটা রায় বা অর্ডার যখন দেয় সেটার এগেনস্টে যখন একটা আপিল হয় অথবা রিভিউ হয় তখন সেটাকে আমরা ধরে নিই পেন্ডিং, যে সেটা শেষ হয়নি। সো আপিল প্রক্রিয়া নিষ্পত্তি হওয়ার পর যখন গেজেট হয়ে গেল তখন সরকারের উচিত ছিল যে 1 দিন থাকুক 1 ঘন্টা থাকুক,
তাকে শপথ পড়ে জিনিসটাকে শেষ করে দেওয়া। সেটা না করে গভর্নমেন্ট একটা অ্যাডামেন্সি দেখালো। গভর্নমেন্ট নিজে এটা কেন করলো এটা আমি ইম্যাচুরিটি বলবো, এবং গভর্নমেন্ট কিন্তু এটা করে ভালো কোনো প্রেসিডেন্স ক্রিয়েট করে নাই, ভালো কোনো রেফারেন্স ক্রিয়েট করে নাই। সিমালটেনিয়াসলি এই সাইড থেকেও যেটা হয়েছে যে গভর্নমেন্টের রূপটাকে প্রকাশ করার জন্য একটা প্রসেশন চলেছে বেশ কিছুদিন ধরে। তো সেই বিষয়টা দুই সাইড থেকে এটা অনাকাঙ্ক্ষিত আমি বলবো, যেটা বর্তমান গভর্নমেন্টের ইমেজটাকে কিন্তু অনেকটাই সংকটাপন্ন করেছে। কারণ খালি শুধুমাত্র গায়ের জোরে যে আমি দিলাম না একজন মানুষকে, এটা করা তার ঠিক হয়নি। কারণ মানুষের আস্থার জায়গাটা কিন্তু গভর্নমেন্টের উপর ওটাই ছিল যে আইন সিদ্ধভাবে জনগণের স্বার্থ রক্ষার জন্য যেটা করার দরকার সেটাই বর্তমান সরকার করবে। সেই আস্থার জায়গা থেকে তাকে নিয়ে আসা হয়েছে, এখানে জনগণ তাকে নিয়ে এসেছে। সেই জায়গাটাতে কিন্তু দেখা গেল যে লিগেলি যেটা হয়েছে, কোর্টের একটা অর্ডার হওয়ার পরও সেটাকে এক্সিকিউট করার জন্য তারা টালবাহানা, এই কোর্টে একবার বল দেয়, সেই কোর্টে আরেকবার বল দেয়। তো এটাতে গভর্নমেন্টের ইমেজ অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে। তো এটা হওয়া আসলে উচিত হয়নি এই পরিস্থিতিতে। মানে উপদেষ্টা পরিষদে তো বৈঠক হয়, সেই বৈঠকে এই মন্ত্রণালয়ের মানে এই দায়িত্বে যিনি উপদেষ্টা আছেন তিনি নিশ্চয়ই তার সমস্যাগুলো বলেন ওই বৈঠকে, অথবা আপনারা যখন বিএনপির বৈঠক হয় সেখানে নিশ্চয়ই নানা বিষয় নিয়ে কথা হয়, ইশরাকের ইস্যুটা নিশ্চয়ই সেখানে আসে। ফলে এই জায়গাটা একটা সমাধান হওয়া দরকার ছিল। আমি যেতে চাই একটু সাইফ মুস্তাফিজ আপনার কাছে, সেটা হচ্ছে আমি বিরতির আগে আপনাকে জানতে চেয়েছিলাম যে এনসিপি ছাড়া অন্য কোনো দল ক্ষমতায় গেলে আপনারা কি মনে করেন যে বিচার প্রক্রিয়া, এই যে গণঅভ্যুত্থানের বা মানবাধিকার যে বিচার প্রক্রিয়া সেইটা এবং সংস্কার কি বাধাগ্রস্ত হবে? জি দেখেন, আসলে পূর্বের যে মানে রাজনৈতিক কালচার সেখানে আমরা আসলে দেখেছি, আপনি নিজেও বলেছেন যে আসলে সেইভাবে সেই সংস্কারের জায়গাগুলো আসলে কোনো রাজনৈতিক দলই আসলে সেই ম্যান্ডেটটা পূরণ করতে পারেনি। তো সেই জায়গা থেকে আমরা এই জন্যই বারবার করে চাচ্ছি যে এই গভর্নমেন্টের আন্ডারে মূলত মৌলিক সংস্কারের যে দাবিটা আমরা চাচ্ছি, বেসিক কিছু সংস্কার যেটা হওয়া দরকার, এবং পরবর্তীতে আমি বিশ্বাস করি যে যেই গভর্নমেন্টই আসুক না কেন তারা সেটা ফুলফিল করবে। না করলে আমার মনে হয় যে এই 10%-এর যে কথা বললাম, 10 to 20% হয়তো বা দলীয় কর্মীরা এখন মাঠে শক্তি প্রদর্শন করছে, কিন্তু ওই সংস্কার যদি না হয় আমার মনে হয় 80% জনগণ আবার মাঠে নামবে যে কেন হলো না। সো আমরা ওই জায়গাটাই ফিল করি যে মানুষের হাতে এই পাওয়ারটা আমরা দিতে চাই, যেন পরবর্তী গভর্নমেন্টে যেই আসুক না কেন, বিএনপি, জামাত, এনসিপি যেই আসুক, তারা যেন এটা ফুলফিল করে। তবে এই গভর্নমেন্টের অবশ্যই মৌলিক সংস্কারের জায়গাটা ফুলফিল করেই নির্বাচনের দিকে যাওয়া উচিত। 80% জনগণ যে মাঠে নামবে এই ডাকটা কে দিবে এখন? এটা হয়তো জনগণের থেকে কেউ দিবে, মানে নাহিদ ইসলাম বা আসিফ, ওনারা তো আসলে কোনো রাজনৈতিক দলের ছিল না। সময় অনুযায়ী, রাজনীতির সিচুয়েশন অনুযায়ী অনেকেই অনেক সময় উঠে আসতে পারে, সেটা এনসিপির থেকেও আসতে পারে, বিএনপি থেকেও আসতে পারে। উইথ কাইন্ড পারমিশন আমি একটু ইন্টারাপ্ট করতে, যে ও বারবার 10 to 20%-এর কথা বলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা ছিল, এটা স্পেসিফিক্যালি একটা ইস্যুকে কেন্দ্র করে, সেটা ছিল কোটা আন্দোলনকে কেন্দ্র করে। এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু এই আন্দোলনটা শুরু হয়, এবং পরবর্তীতে যখন এই আন্দোলনটা কিন্তু পরবর্তীতে যেই সরকার পতনের আন্দোলন হয়, সেটা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এজেন্ডা ছিল না। এই কোটা আন্দোলন সরকার পতন আন্দোলনে আনার প্রেক্ষিতে যে ঘটনাগুলো মাঝখানে ঘটেছে, ও বলছে যে, সরি ভাই নামটা আমি করতে পারছি, সাইফ বলছেন যে ওরা যখন বিএনপি যখন আন্দোলনে ডাক দিয়েছে আমার তখন আমার যেতে ইচ্ছে করেনি। আপনি এই কথাটা যখন বলছেন, আপনার কি একবারও খারাপ লাগছে না? বিএনপির 3,500-এর উপরে নেতাকর্মীকে ক্রসফায়ার শিকার হতে হয়েছে, 600-এর উপরে নেতাকর্মীকে গুম হয়েছে, 1.5 লক্ষ মামলা করেছে 50 লক্ষ নেতাকর্মীর জন্য। যখন আমরা এগুলো নিয়ে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে, গ্যাসের ঊর্ধ্বগতি নিয়ে, ক্রসফায়ার নিয়ে, গুম নিয়ে, মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলেছি, আপনার তখন রাস্তায় নামতে ইচ্ছে করেনি। কিন্তু আপনার যখন কোটা আন্দোলন নিয়ে মাঠে নেমেছেন, আমরা কিন্তু আমাদের ছাত্রদল, যুবদল, বিএনপি নিয়ে মাঠে থেকেছি। এবং যখন একটা মায়ের সন্তানের বুকে গুলি লেগেছে, তখন কিন্তু মা রাস্তায় নেমেছে, ভাই রাস্তায় নেমেছে, বোন রাস্তায় নেমেছে। সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, 5ই আগস্টে গেছে। এটা কি যদি আমরা আওয়ামী লীগের মতো আবার ক্রেডিট নেওয়ার চিন্তা করি, কিন্তু সেই ক্রেডিট খোর রাজনীতিবিদ আমরা হয়ে যাই, তাহলে কিন্তু ওই যে 71-এর চেতনা বিক্রি করে করে আজকে কিন্তু মুক্তিযুদ্ধকে নিঃশেষ করে দেওয়া হচ্ছে। একইভাবে জুলাইয়ের চেতনা যদি বিক্রি করা শুরু হয়, তাহলে কিন্তু আমরা রাজনীতি শিখবো না, আমরা আবার রাজনীতিকে আবার ধ্বংসের মধ্যে নিয়ে যাব। ব্যারিস্টার ফারজানা শারমিন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সোহরাব হাসান, আমাকে সময় দিতে হবে, আমার সময় 30 সেকেন্ড, তাহলে 30 সেকেন্ড আপনি বলুন। না, আমরা কিন্তু ক্রেডিটের রাজনীতি করছি না, আমরা বলছি যে এটা জনমানুষের রাজনীতি। এই আন্দোলনের স্টেক হোল্ডার মূলত জনগণ। এবং বিএনপি যে কথাটা বললো যে বিএনপির বিগত সময়ের যে আন্দোলনগুলো ছিল তা বেশিরভাগই ইলেকশন কেন্দ্রিক, ক্ষমতার পালাবদলের যে জায়গাটা সেটাতেই তারা ছিল, এবং সেই জায়গা থেকে মানুষ ফিল করে না। কারণ 7 জানুয়ারি তাহলে এই জায়গাটা ফেলার হতো না, আমাদের আমেরিকার কখন স্যাংশন দিবে এটার উপর নির্ভর করতে হতো না। এবং আরেকটা বিষয় আমি বলতে চাই যে আমরা যেসব রাজনৈতিক দলগুলো আছে না কেন, তারা
মৌলিক সংস্কারের পাশাপাশি আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা আছে তাদের ভোটাধিকার নিশ্চিতকরণ, আমাদের নারীদেরকে কিভাবে সংসদে আরো ভালোভাবে রিপ্রেজেন্ট করা যায় সেই জায়গাটা, এই বিষয়গুলো অবশ্যই আনতে হবে। ধন্যবাদ আপনাকে সাইদ মুস্তাফিজ, ফারজানা শারমিন এবং সোহরাব হাসান, তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।